हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भावामि जुगे जुगे। भगवान श्रीकृष्ण कुरुक्षेत्रेर युद्धे अर्जुनके तार धर्मेर पक्षे युद्ध करार प्रेरणा देওয়ার জন্য যে গীতার 18টা অধ্যায় বাণী রূপে সামনে রেখেছিলেন, তার দ্বারা প্রভাবিত হয়ে সেই ধর্মযুদ্ধে অর্জুন তার গান্ডীব তুলে ধরেছিলেন। আর সেইখানে চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোকে এই শ্লোকটা, যেখানে তিনি বলেছেন যে যখন যখন ভারতবর্ষে অধর্মের বাড়বাড়ন্ত হয়েছে, সাধু ব্যক্তির উপরে আক্রমণ নেমে এসেছে, তখন ভারতবর্ষে তিনি অবতার রূপে জন্মগ্রহণ করেছেন এবং অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠা করেছেন। এটা ভগবান তার ক্ষেত্রে বলেছেন, কিন্তু আমি বিশেষ করে অনুভব করি বা মনে করি ভারতবর্ষে ভগবানের সেই 10 অবতার ছাড়াও আরও অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে কিছু অন্যতম ব্যক্তিত্ব আছেন যারা এইভাবে সমাজের মধ্যে অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছেন এবং ভারতবর্ষের উদ্ধারের জন্য বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমাদের যে বাংলা পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের স্রষ্টা, পশ্চিমবঙ্গের উদ্ধারদাতা, ত্রাতা হিসাবে আর আমাদের এই ভূপৃষ্ঠের ভারতবর্ষে কলকাতায় অবতার রূপে জন্মগ্রহণ করেছেন। তো আজকে তার জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রণাম। এছাড়াও আজকের এই সভাগৃহে উপস্থিত মালদা কলেজের অধ্যক্ষ মহাশয়, আইটিবিসির কোঅর্ডিনেটর মহাশয়, সামনে উপবিষ্ট এই কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং অশিক্ষক কর্মচারী বন্ধু দাদারা, এছাড়াও সর্বোপরি আজকে এই সভাগৃহে উপস্থিত স্কুলের গণ্ডি পার হয়ে, বিদ্যালয়ের গণ্ডি পার হয়ে প্রথম জীবনকে উন্মুক্ত করার একটা ক্ষেত্র, জীবনকে নতুন করে জানার একটা ক্ষেত্র হিসাবে কলেজে আগত যারা নবীন ছাত্রছাত্রীরা, তাদেরকেও শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা জানাই। আজকে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে, বিশেষ সময়ে একজন প্রকৃত মহাপুরুষ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গত 23 তারিখ থেকে আজকে পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ক্লাব বা বিভিন্ন পাড়ায় পাড়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে, তার বিভিন্ন অবদান নিয়ে শিক্ষাক্ষেত্রে, রাজনীতি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ রক্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছি। আমাদের কলেজে, মালদা কলেজেও তাকে নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। তো আমার মনে হচ্ছে আজকে যারা শ্রোতা আছে তারা হয়তো আগের আলোচনাগুলোতে অংশগ্রহণে তাদের খুব একটা সুযোগ ছিল কিনা একটা প্রশ্ন আছে। তো যাই হোক, তাদের কাছে বিষয়গুলো একটা নতুন মনে হবে। আরও একটা বিষয়, আজকে যারা ছাত্ররা আমরা এখানে আছি, নবীন ছাত্র, তাদের ক্ষেত্রেও এই কলেজের প্রথম দিনে এই ধরনের একজন মহাপুরুষকে নিয়ে আলোচনা, তাকে নিয়ে জানা, তার জীবন সংগ্রাম, আর সেই সংগ্রাম সম্পর্কে আলোচনার মাধ্যমে আমাদের মধ্যেও কিছু প্রেরণা, অনুপ্রেরণা আমরা পেতে পারি। কারণ আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, তিনি পরবর্তীতে রাজনীতিক ব্যক্তিত্ব হিসাবে বিখ্যাত বা খ্যাতি হলেও প্রাথমিক ক্ষেত্রে তিনি একজন ছাত্র হিসাবে, একজন অধ্যাপক হিসাবে, একজন শিক্ষক হিসাবে সমাজে সর্বজন বিদিত এক পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি 1901 সালে কলকাতার ভবানীপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা সবাই জানি যে বাংলার বাঘ আশুতোষ মুখার্জি তার পিতা ছিলেন। আর এরকম একজন ব্যক্তিত্ব, বাংলার বাঘ মানে সেই সময় বাংলাতে সর্বজন বিদিত
সর্বজন গ্রাহ্য একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি হাইকোর্টের জাজ হিসাবে নিজেকে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তাছাড়াও মাতৃভাষা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সামাজিক ক্ষেত্রে তার বাবার যে অবদান, সেই অবদান অতুলনীয় ছিল। এরকম একজন ব্যক্তিত্ব মাতা যোগমায়া দেবী, তিনি ধার্মিক ছিলেন, সেবাপরায়ণ ছিলেন, সর্বদা শৃঙ্খলাবদ্ধভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, তার সাথে সাথে তার যে পরিবার, সে পরিবারকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এরকম একটি পরিবারে এক শিশুর জন্মগ্রহণ হয়, তার নাম দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখার্জি। ছোটবেলা থেকেই খুব অনুশাসনের মধ্যে, বাবা যেহেতু কঠোর অনুশাসন পেয়েছিলেন, বাড়িতে সবাই একটা ডিসিপ্লিন, একটা রুটিন এর মাধ্যমে তাদের জীবন চর্চা, জীবন যে কাজ সারাদিনে, সেটা পরিচালিত হতো। তো সেই বাবার দ্বারাই প্রথম শ্যামাপ্রসাদ বাল্যকাল থেকেই তার জীবনের যে দিশা বা দশা, সেটা তিনি অনুভব করেছিলেন এবং তার জীবনে নিয়ে আসতে পেরেছিলেন। ছোটবেলা থেকে ছাত্র হিসাবে বা একজন শ্রোতা হিসাবে, একজন পাঠক হিসাবে যথেষ্ট মনোযোগী ছিলেন, কনসেন্ট্রেট ছিলেন। ছোটবেলাতে মা যখন রামায়ণ মহাভারত পাঠ করতেন, তখন শ্যামা মায়ের কোল ঘেঁষে সবসময় বসে থাকতেন। বসে বসে মা কী বলছেন সেই রামায়ণের কাহিনী, মহাভারতের কাহিনী, আর সেগুলো তার মনে হচ্ছে একদম কণ্ঠস্থ হয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করে মার মনে হলো যে শ্যামা যে এখানে বসে বসে শুনছে, তো তার মনোযোগটা কেমন আছে, সে কতটা শিখতে পারছে। তখন মা তাকে বলছে যে আচ্ছা বলতো, রাম কেন বনবাসে গেছিল? তারপর রামায়ণের গল্প বলার পরে বা আলোচনা করে। তো তখন শ্যামা এত সুন্দরভাবে তার রামের যে বনবাসে যাওয়ার যে কাহিনী মার সামনে এত সুন্দরভাবে তুলে ধরলেন, মা পর্যন্ত অবাক হয়ে যায়। 5 বছর বয়সে একজন শিশু, বালকও নয়, শিশু, সে কিভাবে একটা মানে রামায়ণের মতো মহাকাব্যের একটা চরিত্রকে সুন্দরভাবে মার সামনে উপস্থাপন করলেন। এই ছিল শ্যামা। ছোটবেলা থেকেই ছাত্র হিসাবে তিনি এতটাই মনোযোগী ছিলেন, কোনোদিন জীবনে প্রথম ছাড়া দ্বিতীয় হন। শুরু থেকে যখন তার মাত্র 9 বছর বয়স, আর সে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউট, সেখানে পড়াশোনা করছে। যেদিন অ্যাডমিশন হয়, তো ভর্তির সময় স্বাভাবিক বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়, প্রাদেশিক যে পরীক্ষাগুলো। তো সে সময় সেই লিটারেচার যিনি প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন, হেডমাস্টার, তিনি তার যে প্রশ্নের উত্তরের দ্বারা এতভাবে প্রভাবিত হয়েছিলেন, তিনি সেদিনই বলেছিলেন যে এই সমাজের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হিসাবে আগামীতে উঠে আসছে। সে লিটারেচার ইনস্টিটিউটে 9 বছর বয়স, যখন ক্লাস 5-এর পরীক্ষা চলছে, মানে এটা ছাত্রছাত্রীদের জন্য বলছে বিশেষ করে, কারণ একজন ছাত্র হিসাবে এই ধরনের ব্যক্তির চরিত্র আমাদেরকে কীভাবে প্রভাবিত করতে পারে। 9 বছর বয়স, পরীক্ষা চলছে, ম্যাথের পরীক্ষা চলছে। তো পরীক্ষা করে সবাই পরীক্ষা দিচ্ছে। তো হঠাৎ করে দেখছে যে শ্যামা তার যে পরীক্ষার খাতা, সেটা খাতা নিয়েছে মাস্টারমশাই জমা দিয়েছে। মাত্র 20 মিনিট পরে, 1 ঘন্টার পরীক্ষা ছিল। পরবর্তীতে বাকি স্টুডেন্টরা গিয়ে মাস্টারমশাই সব জমা দিল। তখন মাস্টারমশাই তার মনে হলো যে শ্যামার কি শরীর খারাপ, না কী ব্যাপার, পড়াশোনা হয়নি বা পরীক্ষা দিতে পারলো না, আমি সে ফেল করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে যখন রেজাল্ট আউট হলো, সে 100-র মধ্যে 100 পেয়েছে। অর্থাৎ 1 ঘন্টার উপস্থাপনকে 20 মিনিটের মধ্যে সে পরীক্ষার মধ্যে দিয়েছিল। তো এইরকম একজন যে ছাত্র হিসাবে তার যে মনোসংযোগ, কনসেন্ট্রেশন, সেটা তার পারিবারিক যে ডিসিপ্লিন বা জীবনচর্চা, তার দ্বারা কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ছাত্র হিসেবে নয়, ছাত্র থাকাকালীন, বালক থাকাকালীন, মানে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বা ব্যক্তিত্বের মাপকাঠি, সেটা কিন্তু ছোটোবেলা থেকে তার মধ্যে দেখা যায়। শুধুমাত্র ছাত্র হিসাবে ভালো ছিল এরকম নয়। এখন তো কলেজে, স্কুলে দেখা যায় যারা ডান পিটে, যারা একটু লাফালাফি করে, তারাই সমাজে বিপদে এগিয়ে আসে। ভালো ছাত্র মানে পড়াশোনা নিয়ে থাকবে, কারোর সাথে পাশে থাকবে না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে সব রকম গুণই ছিল। মাত্র 12 বছর বয়সে যখন কলকাতাতে বন্যাতে চারিদিক ডুবে গেছে,
জল থই থই করছে। সাধারণ পরিবারের লোকেরা তারা থাকবে কোথায়, কী খাবে, এরকম একটা পরিবেশ রচনা হয়েছে কবিতা। সেই সময় মাত্র 12 বছর বয়সে বালক সমিতি নামে তার বন্ধুদের নিয়ে, স্কুলের ছাত্রদের নিয়ে একটা সমিতি গঠন করে। আর সেই সমিতি বাড়ি বাড়ি যারা সম্ভ্রান্ত পরিবার বা যাদের ব্যবস্থা আছে, অবস্থা আছে, তাদের কাছে গিয়ে চাল, ডাল, বিভিন্ন রকমের শুকনো খাবার সেগুলো জোগাড় করেছে। আর সেগুলো জোগাড় করে সেই সময় তাদের যে দুস্থ পরিবার যারা খেতে পারছে না, বন্যায় উদ্বাস্তু হয়ে গেছে, তাদের হাতে সে খাবার তুলে দিয়েছে। পরবর্তীতে পরের দিনই পেপারের তার যে ঘটনা, সেই ঘটনা হিসাবে তাকে লিটিল লিডার অফ ভবানীপুর, আচ্ছা ভবানীপুরের লিটিল লিডার, মাত্র 12 বছর বয়সে একজন নেতৃত্ব, একজন লিডারশিপ, আর সেইটা সে ওখানে প্রমাণ করেছে, পত্রিকাতে এসেছে। পরবর্তীতে শুধু এরকম না, 16 বছর বয়সে যখন তিনি ম্যাট্রিক পাস করেন, তো তখন সেই পরীক্ষাতেও ফার্স্ট ক্লাস নিয়ে ফার্স্ট হয়েছিল। আর সেই কারণে তাকে স্কলারশিপ দেওয়া হয়েছিল, 20 টাকা স্কলারশিপ। তার যে সংস্কার, তার যে মানসিকতা, মনোচিন্তন, সেই 20 টাকা নিয়ে এসে তার মার হাতে দিচ্ছে। মার হাতে দিয়ে কি বলছে না, পুরোটা তার মা হাতে দিয়ে বলছে যে আমার এই স্কলারশিপের টাকা তোমার রামায়ণ কেনার জন্য। একটা বালক, সে তার স্কলারশিপের টাকা নিয়ে এসে কী কাজে লাগবে সেটাও সুন্দরভাবে মার সামনে তুলে ধরছে। তার সাথে সাথে যখন তার 18 বছর হয়েছে, সেই সময় 1919 সাল, সারা ভারতবর্ষে ইংরেজদের শাসন, আমরা সবাই জানি যে কীভাবে ইংরেজরা ভারতীয়দের উপরে অত্যাচার, শাসন, নির্যাতন চালিয়ে যাচ্ছিল। বন্দে মাতরম বলার অধিকার মানুষের ছিল না, ভারত মাতাকে জয় বলার অধিকার ছিল না। সেই সময় সারা ভারতবর্ষে ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে শৃঙ্খলমুক্ত করার জন্য হাজারো হাজারো বিপ্লবী তারা জীবন বিলিয়ে দিয়েছে। আমরা জানি তার পীঠস্থান, পীঠকেন্দ্র ছিল এই বাংলা। এখানকার মেদিনীপুর থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন কীভাবে হাসতে হাসতে ভারত মাতাকে উদ্ধার করার জন্য হাসি কাশছে আর জীবন দিয়েছেন, গান গেয়েছেন। ক্ষুদিরাম বোস একজন কিশোর, কি তার বয়স, আর সে আর হাসি কাশছে, গান গাইতে গাইতে আনন্দের সাথে ভারত মাতার কোলে নিজেকে নিবেদন করছে, একবার বিদায় দেওয়া করে আসছে, হাসি হাসি করব ফাঁসি দেখে জগৎবাস। তো এই যে মন মানসিকতা আছে বিপ্লবীদের মধ্যে, সেই সময় সারা ভারতবর্ষে আর যেভাবে ইংরেজরা অত্যাচার ছিল, তার একেবারে নিকৃষ্টতম নিষ্ঠুর যে ঘটনা আমরা সবাই জানি, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড 1919 সালে একটা ছোট্ট এলাকাতে সমস্ত ভারতবাসীকে এক জায়গায় নিয়ে এসে ইংরেজ হয়ে কীভাবে অকথ্যভাবে নিরস্ত্র জনমানুষের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিল। সেই জালিয়ানওয়ালাবাগ পুরোটাই রক্তে বন্যা বয়ে দেওয়া হয়েছিল। আর তারই প্রতিবাদে শ্যামা প্রসাদ আর তার সহযোগীদের নিয়ে আন্দোলন শুরু করেছিল। সেখানে কলেজের মোড়ে আর সমস্ত বিদেশি দ্রব্য, বিদেশি কাপড়, আর সেগুলো সেখানে দিয়ে বন্দি উৎসব আর সেটা পালন করেছে, আইন অমান্য করেছে। সে সময় তার বাবা আশুতোষ মুখার্জি, তিনি হচ্ছেন জাজ, কলকাতা হাইকোর্টের জাজ। তিনি তখন দেখছেন আমার ছেলে আইন অমান্য করছে, ছেলেকে ডেকে বলেছে যে তুমি নিজের হাতে আইন তুলে নিচ্ছ কেন? তখন সমাজে কথাটা বলেছেন শ্যামা প্রসাদ, বলছে বাবা, অন্যায়ের প্রতিবাদ যদি আইন ভাঙা নয়, অন্যায়ের প্রতিবাদ কখনো আইন ভাঙা হতে পারে না, এটা আমার ধর্ম, আর আমি আমার ধর্ম পালন করেছি। 18 বছর বয়সে শ্যামার এই বক্তব্য, এই কথা শুনে বাবা স্তব্ধ হয়ে গেল, বাবার মুখ বন্ধ হয়ে গেল। ছোটবেলা থেকেই তার মধ্যে যে এইভাবে দেশের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি তার যে অবদান, আর সেই অবদান অতুলনীয়। 1920 সালে প্রেসিডেন্সি কলেজে এরকম একটা সভাগৃহে বক্তব্য আর প্রতিযোগিতা বা বক্তব্য চলছিল। সে সময় তার বিষয় ছিল ভারতের ছাত্র ও রাজনীতি। এই বিষয়ের উপরে যখন শ্যামা প্রসাদ বক্তব্য রাখছে, সামনে হাজার স্টুডেন্ট, হাজার অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক
বিশিষ্ট ব্যক্তি তারা তার বক্তব্য মুগ্ধ হয়ে শুনছেন। মানে তিনি কোনো বিষয়কে এত সুন্দরভাবে যে উপস্থাপন করতে পারেন সেটা সেদিন তিনি প্রমাণ করেছিলেন। আর সেই বক্তব্যের শেষ যে লাইন ছিল, তিনি সেখানে বলেছিলেন যে বইয়ের পোকা হয়ে দেশের কী লাভ যদি বই দেশকে বাঁচাতে না পারে। অর্থাৎ এই যে মেসেজ একজন ভালো ছাত্র, একজন ভালো পাঠক তার কাছে সে দিতে চেয়েছে যে শুধুমাত্র বইয়ের তথ্য সংগ্রহ করে নিজেকে সমৃদ্ধ করে পণ্ডিত হয়ে কোনো লাভ নাই, সেইটাকে আমি কিভাবে বাস্তব জীবনে রাষ্ট্র উত্থানের কাছে, রাষ্ট্রের উদ্ধারের কাছে ব্যবহার করছি, সেটা হচ্ছে আমার বড় অবদান। তো শ্যামাপ্রসাদ মুখার্জি তার প্রতিটি ক্ষেত্রে তিনি এরকম তার যে অবদান তিনি রেখে গেছেন। 1922 সালে 21 বছর বয়স তার বিবাহ হয়, সুধা দেবীর সাথে তার বিবাহ হয়। তবে সেই বিবাহ বন্ধন খুব বেশি দিন তার কাটেনি, বেশি দিন চলেনি। মাত্র 11 বছর পর সেই সুধা দেবী মারা যান তার কয়েকজন সন্তানকে রেখে। সেই সন্তানদের দেখাশোনা কে করবে? তখন শ্যামাপ্রসাদ মুখার্জির যে বৌদি তিনি তাদের দায়িত্ব নিলেন। শ্যামাপ্রসাদ তখন পুরোপুরি উন্মুক্ত, স্বাধীন, পুরোপুরি দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, শিক্ষার জন্য নিজেকে নিবেদিত করার একটা সেইখানে সুযোগ তিনি পেলেন। আর তারপরে আমরা দেখলাম যে মাত্র 33 বছর বয়সে যে বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের মধ্যে, সারা বিশ্বের মধ্যে খ্যাতি সম্পন্ন, আর সেই বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠতম উপাচার্য হিসাবে নিজেকে সেখানে নিযুক্ত হলেন। এত অল্প বয়সে এখন পর্যন্ত এই ইতিহাস আজকে আমরা কোথাও দেখতে পাবো না। শুধু অল্প বয়সে উপাচার্য হিসাবে নিযুক্তই হয়েছে নয়, উপাচার্য হিসাবে তিনি দক্ষতার সাথে, যোগ্যতার সাথে ইউনিভার্সিটিকে পরিচালনা করেছেন। শুরুতে বলা হলো ভূগোলের সূচনা থেকে শুরু করে আজকে মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাম্প্রদায়িক বলা হয়। কিন্তু যদি আমরা স্টাডি করি বা ইতিহাসের ছাত্র আছে তারা জানি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইসলামিক ইতিহাসের স্টাডি সেন্টার বা ডিপার্টমেন্ট, সেটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির সময়ই হয়েছে। তিনি সমস্ত কিছুকে স্পষ্টভাবে সমাজের সামনে তুলে ধরার যে ব্যবস্থা, সেটাতে বিশ্বাসী ছিলেন। তিনি যেমন আমি বললাম যে যখন গ্র্যাজুয়েশন করেন ইংরেজিতে ফার্স্ট হয়ে তিনি কলেজ ডিগ্রি পাস করলেন। কিন্তু তার বাবার ইচ্ছা ছিল যে না, শ্যামাপ্রসাদ সবসময় স্বদেশী কথা বলে, তার বাবাও স্বদেশী শিক্ষা, মাতৃভাষার প্রতি তাদের জোর ছিল, কাজ ছিল। তিনি পরবর্তীতে সেই যে তার একটা সবাই প্রশ্ন তুলল যে যদি মাতৃভাষার প্রতি তার এত টান, এত শ্রদ্ধা থাকে, তাহলে সে ইংরেজিতে কেন করবে? তো সেই প্রশ্নকে নিবারণের জন্য পরবর্তীতে সে বাংলা ভাষাতে এমএ পাস করলো, আর সেখানেও তিনি ফার্স্ট হয়ে দেখালেন। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি যেইখানে হাত দিয়েছেন সেখানে প্রথম ছাড়া কখনো দ্বিতীয় হননি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। সেই সময় সমাবর্তন অনুষ্ঠান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের যে কার্যক্রম এবং পরিচালনা হবে, তিনি সেই সময় বিশ্বগুরু কবিগুরু রবীন্দ্রনাথ তাকে আহ্বান করলেন সেই সমাবর্তন অনুষ্ঠানে, এবং কয়েকজনে অনুরোধ করেছিলেন যাতে করে তিনি সেই সমাবর্তন অনুষ্ঠানে বাংলাতে বক্তৃতা দেন। বাংলা ভাষা হচ্ছে মাতৃদুগ্ধর সময়, তো সেজন্য বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া, বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া, এবং আমরা বাঙালি, আমাদের একটা আলাদা অস্তিত্ব আছে, আলাদা আইডেন্টিটি আছে, আর সেইটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তার অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত ধরনের ট্র্যাডিশন ব্রেক করে সেখানে বাংলাতে বক্তব্য রাখলেন, যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে পড়ে। তো সেজন্য শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, তিনি তার শিক্ষা জগতে বা শিক্ষাবিদ হিসাবে তার যে অবদান, তার যে বিশিষ্ট যোগদান, সেটা একদিকে যেরকম আছে,
শুধু শিক্ষা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন হবে না, শিক্ষার মাধ্যমে সমস্যার সমাধান হবে না। তিনি পরবর্তীতে ঠিক করলেন না, সামাজিক যে আন্দোলন চলছে, ছোটবেলা থেকে তার ন্যাক ছিল, তো সে সামাজিক আন্দোলন, রাষ্ট্র উদ্ধারের আন্দোলনে তাকে আর অংশগ্রহণ করতে হবে। আর সেজন্য তিনি কি করলেন, তিনি কংগ্রেসে যোগদান করলেন। কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা, কারণ সেই সময় একমাত্র ভারতবর্ষের উত্থানের জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য সারা ভারতবর্ষে একমাত্র প্ল্যাটফর্ম ছিল জাতীয় কংগ্রেস। সেই কংগ্রেসের ছত্রছায়াতে সমস্ত নেতৃত্ব সমসাময়িক তারা অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে কংগ্রেসের উদাসীনতা, উদারতা বা অন্য কোনো কারণ হোক না কেন, আমরা দেখেছি অন্যান্য সংগঠন, অন্যান্য রাজনৈতিক দল ভারতবর্ষে অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো সেই সময় আমরা দেখলাম যে তিনি কংগ্রেসে যোগদান করলেন, কিন্তু কংগ্রেসে যে চিন্তন বা চিন্তা ভাবনা আর সেটা তার সাথে মনোবত হচ্ছিল না। আর ঠিক সেই সময় আমরা দেখেছি যে বাজিতপুরে আর একজন বাংলা তথা ভারতবর্ষের উদ্ধার কর্তা প্রণবানন্দজি মহারাজ, আর তিনিও ছোটবেলা থেকে বাল্যকাল থেকে সমাজের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য সর্বদা নিবেদিত ছিলেন। আর তিনি বাজিতপুরে যখন নরসেবাশ্রমের প্রতিষ্ঠা করছেন, আর সেই প্রতিষ্ঠার সময় সেখানে আহ্বান করেছিলেন প্রধান বক্তা হিসাবে বিনায়ক দামোদর সভারকার। আর সেই বাজিতপুরের নরসেবাশ্রমের উদ্বোধন কার্যক্রমে এখানে কলকাতার আরও বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকা হয়েছিল, আর তার সাথে সাথে শ্যামাপ্রসাদ মুখার্জিও সেখানে উপস্থিত ছিলেন। তো সেইখানে সেই সভাকারের যে জ্বালাময়ী বক্তব্য, দেশকে রক্ষা করা, ধর্মকে রক্ষা করা, ধর্মকে প্রতিষ্ঠা করা, আর সেই বক্তব্য প্রথম শ্যামাপ্রসাদের মন ছুঁয়ে গেছিল যে না, আমাকে এই বিশেষ করে হিন্দু বাঙালিদের জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য কিছু করতে হবে। আর সেইখানে তিনি যোগদান করেন হিন্দু মহাসভাতে। আর সেই হিন্দু মহাসভাতে যোগদান করার সময় স্বামী প্রণবানন্দজি মহারাজ তার গলায় মালা পরিয়ে দিয়ে তাকে নির্দেশ দিলেন, তাকে বললেন যে আগামীতে বাংলাকে রক্ষা করা, হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে রক্ষা করার দায়িত্ব তোকে নিতে হবে। তিনি হিন্দু মহাসভায় যোগদান করলেন। আর তারপর থেকে হিন্দু মহাসভার কার্যকর্তা হিসাবে, পরবর্তীতে কার্যকারী সভাপতি এবং অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হিসাবে তিনি হিন্দু মহাসভার নেতৃত্ব দিয়েছেন। তার মাঝখানে আমরা যখন দেখছিলাম যে সারা ভারতবর্ষ জুড়ে আর আন্দোলন চলছে, নরমপন্থী, চরমপন্থী, আর শেষ মুহূর্তে এসে আর দেশ স্বাধীনতার পথ, তার আগেই সারা বাংলা, যে বাংলাকে আজকে পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি 20 তারিখে, সেই সময় সেই বাংলা ভাগ করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা নেতৃত্ব দিয়েছি, এখনো দিচ্ছি বাংলাকে ভাগ করার জন্য। কিন্তু সেই বাংলাকে ভাগ করার জন্য 1905 সালে আমরা দেখেছিলাম যে যেহেতু বাংলা বিপ্লবী আন্দোলনের পীঠস্থান ছিল, এখান থেকে সারা ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যে সশস্ত্র আন্দোলন, বিপ্লব, সেটা ছড়িয়ে পড়ছিল। এই বাংলাকে ভাগ করা, ডিভাইড অ্যান্ড রুল, আর সেই নীতি প্রয়োগ করে বাংলাকে ভাগ করে বাংলার উত্তরকে নষ্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা লর্ড কার্জন করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হলো। সেই সময় আমরা দেখেছি যে বঙ্গকে ভঙ্গ করতে দেওয়া হবে না, তার জন্য স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, অরণ্যন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হলো। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ সকালবেলা স্নান করে সবার হাতে একটা করে লাল সুতো বেঁধে দিয়ে রাখি উৎসব পালন করলেন, বাংলাকে ভাগ করতে দেওয়া যাবে না। আর ঠিক সেই সময় 1906 সালে আগা খানের নেতৃত্বে আমরা দেখলাম যে মুসলিম লীগ নামক একটা সাম্প্রদায়িক বীজ, আর সেই বীজ বপন হলো। 5 থেকে 11 সাল পর্যন্ত তারা সাম্প্রদায়িকভাবে ধর্মকে সামনে রেখে তাদের সংগঠনে স্বীকৃতি করতে শুরু করলো। খুব অল্প সময়ের মধ্যে কংগ্রেসের সাথে সমপর্যায়ে এসে কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন। সেখানে মোহাম্মদ আলী জিনা তিনি নেতৃত্ব দিতে শুরু করলেন। আর তার যে দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি,
আর সেই টু নেশন থিওরিকে প্রয়োগ করার জন্য সব রকমের প্রচেষ্টা কৌশল তিনি অবলম্বন করতে শুরু করলেন। যে বাংলাকে একসময় ভাগ করা থেকে বিরত রাখার জন্য আন্দোলন হয়েছিল, পরবর্তীতে দেখা গেল যেভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাকে ভাগ করে দেওয়ার প্রচেষ্টা চলছে বা ভারতবর্ষকে ভাগ করে দেওয়ার প্রচেষ্টা চলছে, তখন ভারতবর্ষের কিছু বিশিষ্ট ব্যক্তি তারা অনুভব করলো যে না, এই মুহূর্তে বাংলাকে ভাগ করে দেওয়া কখনোই সমীচীন হবে না, ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমরা সবাই দ্বিজাতি তত্ত্বের যে থিওরি আছে সেখানে জানি যে ধর্মের ভিত্তিতে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হবে, যেখানে মুসলিম সংখ্যা যুক্ত আছে সেটা পাকিস্তান হবে, বাকিটা হিন্দুস্তান হিসাবে থাকবে। এটাই মূল বিষয় ছিল দ্বিজাতি তত্ত্বের। আর সেই সময় মুসলিম সংখ্যাধিক্য আমরা জানি যে পাঞ্জাবের একটা অংশ যেটা এখন পাকিস্তান, আর বাংলার একটা অংশ যেটা আছে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান সে সময় ছিল, পরবর্তীতে বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এই বিষয়টা আমরা জানি, কিন্তু এর পেছনেও একটা বড় কাহিনী আছে, যে কাহিনী শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দিয়েছিল। কি সেই কাহিনী? আমরা জানি সে সময় অখণ্ড বাংলা আছে। অখণ্ড বাংলা বর্তমান যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার একটা অংশ, ঝাড়খণ্ড, এসব নিয়ে আর অখণ্ড যে বাংলা ছিল, অবিভক্ত বাংলা, আর সেই অবিভক্ত বাংলাতে সে সময় প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিসাবে ছিল সুরাবর্তী। সুরাবর্তী সারা অখণ্ড বাংলাতে রাজত্ব করত, শাসন চালাত। কিন্তু দ্বিজাতি তত্ত্বের মূল বিষয় ছিল মুসলিম সংখ্যাধিক্যরা তাদেরকে নিয়ে পাকিস্তান আর হিন্দু সংখ্যাধিক্যদের নিয়ে হিন্দুস্তান হবে, এইটা মূল থিওরি ছিল। কিন্তু সুরাবর্তী দেখছে যদি এরকম কিছু হয়, তা আমার যে মন্ত্রিত্ব, আমি যে এই অখণ্ড বাংলাতে আমি রাজত্ব চালাচ্ছি, আর সেই রাজত্ব আমি করতে পারবো না, একটা খণ্ডিত অংশের মুখ্যমন্ত্রী হয়ে থেকে যাবো, এটা এরকম একটা দিক। দ্বিতীয়, সেই সময় কলকাতাকে ছাড়া যে একটা রাষ্ট্র বা ধরুন একটা রাজ্য ধরুন, আর সেটা পুরোপুরিভাবে আর্থিকভাবে দুর্বল, কারণ খনিজ সম্পদ থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সমস্ত কিছু সে সময় বর্তমান যে পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গের অংশেই ছিল। কিন্তু কলকাতা ছিল হিন্দু মেজরিটি, কলকাতায় হিন্দু জনসংখ্যা অনেক বেশি ছিল, তো সেখানে কলকাতা কখনোই দ্বিজাতি তত্ত্ব বা দ্বিজাতি তত্ত্ব ডোনেশন থিওরি হিসাবে সেটা যেতে পারে না বাংলাদেশের সাথে। তো সেই সময় সুরাবর্তী মোহাম্মদ আলী জিন্নাকে বোঝাতে সক্ষম হলো যে মুসলিম সংখ্যাধিক্যদের নিয়ে বাংলাদেশ বা পূর্ব বাংলা করবো না। পাঞ্জাবের ক্ষেত্রে সেই দ্বিজাতি তত্ত্ব বা থিওরি আমরা অ্যাপ্লাই করবো, কিন্তু বাংলার ক্ষেত্রে কি হবে? বাংলার ক্ষেত্রে আমরা আলাদা করে পশ্চিমবঙ্গ বা পূর্ব পাকিস্তান করবো না, সেটা পুরো অখণ্ড বাংলাকে নিয়ে কি হবে? একটা স্বাধীন রাষ্ট্র করা যায়, স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। সেইটা সে সময় সুরাবর্তী মোহাম্মদ আলী জিন্নাকে বোঝাতে সক্ষম হলো। তার জন্য যুক্তি দিয়েছে, শিক্ষা থেকে শুরু করে খনিজ ইকোনমি থেকে শুরু করে সব রকমের তাকে যুক্তি দিয়েছে। পরবর্তীতে সেই যুক্তি শোনার পরে মোহাম্মদ আলী জিন্নাও সেই পথে অগ্রসর হল। তো এখন তার থিওরি অনুসারে তো আলাদা করে মুসলিমদের জন্য আলাদা রাজ্য হবে, কিন্তু পশ্চিমবঙ্গ তো তারা পাবে না দ্বিজাতি তত্ত্ব অনুসারে। তখন তিনি বলেন যে না, একটা ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থার নেতৃত্ব দিয়েছিল সুরাবর্তী। সুরাবর্তী সে সময় বাংলার শাসনভার তার হাতে ছিল, তিনি শাসন পরিচালনা করছিলেন। তাদের বক্তব্য ছিল যে লড়কে লেগে পাকিস্তান, তো লড়কে লেগে পাকিস্তান, এই যে লড়াই তারা চালাচ্ছিল, কিন্তু লড়াই করে পাকিস্তান পাবে না, কলকাতা পাবে না, আর সেজন্য কলকাতা যেন তাদের হাতে যায়। আর তার জন্য আমরা কি দেখলাম? 1946 সালে 16ই আগস্ট কলকাতায় ডিরেক্ট অ্যাকশন ডাক দেওয়া হলো, আর সেই ডিরেক্ট অ্যাকশনের নেতৃত্বে গিয়েছিল সুরাবর্তী খান আদেশে। সেই সময় বাংলায় অনেক পুলিশ প্রশাসন ছিল, বাংলায় সমস্ত রকমের প্রশাসন ব্যবস্থা ছিল, কিন্তু স্পেশালি সেই সময় শামসুদ্দিনকে পাঞ্জাব থেকে একজন নিষ্ঠুর, বর্বর আর মানবপুরের একটা জঘন্য ধাপ্পা
আর তাকে নিয়ে এসে এখানে কলকাতায় ডেপুটি কমিশনার হিসাবে নিয়োগ করা হলো এবং তার নেতৃত্বে আমরা যেভাবে দেখলাম মুসলিম লীগের বাহিনী আর তারা কলকাতা শহরে লড়িতে লড়িতে কাকে কাকে ভর্তি হয়ে কিভাবে নিরস্ত্র নরনারীর উপরে আক্রমণ চালিয়েছে। সারা কলকাতায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সাধারণ মানুষ মা বোনদের উপরে অকথ্য অত্যাচার চালানো হয়েছে। অস্ত্র দিয়ে প্রত্যেককে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে। সেই কাহিনী এখন আমরা বিভিন্ন ফিল্মের মাধ্যমে বিভিন্ন সিনেমার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি কিভাবে শগুনের আকাশে উঠছে কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় আর ক্ষত বিক্ষত হয়ে দেহগুলো পড়ে আছে। বলছে এত নরনারীকে হত্যা করা হয়েছে, মায়েদের বক্ষদেশ কর্তন করে মিছিল করানো হয়েছে। মুসলিম লীগের বাহিনীরা তারা এইভাবে অত্যাচার চালিয়েছে। বলছে হুগলি নদীর জল রক্তে লাল হয়ে গেছে। এইরকম নরহত্যা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায় না। উদ্দেশ্য কি? তারা বলছে লড়কে লেগে পাকিস্তান নয়, এখন মারকে লেগে পাকিস্তান, এই নীতিতে অগ্রসর হলো। আর এই যে অবস্থা দেখার পর সে সময় কলকাতার বুকে সুশীল সমাজ, আমরা যদুনাথ সরকারের কথা জানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের কথা জানি, সমিতি চট্টোপাধ্যায়ের কথা জানি, তারা অনুভব করলো বিধান রায়, মেঘনাথ সাহা, সে সময় সুশীল সমাজ বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা এই দেখার পরে তাদের মধ্যে কষ্ট যে যেভাবে দেশ এগোচ্ছে, যদি আজকে বাংলাকে ভাগ করা না হয়, বাংলা পশ্চিমবাংলার সংখ্যা